মীরাকে পাওয়া যাচ্ছে না কোথাও। ওর স্কুল ছুটি হওয়ার পর ওকে নিতে আসতে আমার 10 মিনিট দেরি হয়। আর এসে দেখি মীরা নেই। পুরো স্কুল বাইরে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। কান্না কণ্ঠে কথাগুলো বলছিল। আমি সেইখানেই মাটিতে বসে পড়ি। মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। মীরা কোথায় যেতে পারে? কি হলো ওর? কিছু না ভেবে সোজাসুজি ওর স্কুলের সামনে চলে যায়। ওখানে মীরার আব্বু আম্মু চলে আসছিল। কি কান্না মেয়ে হারা মায়ের। মীরা তো কখনোই এমনটা করে না। আরও নিজে তো একে একে বাসে যেতে পারবে না। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করছেন, কিন্তু মীরা আর আসে না। তারপর পুলিশের কাছে কমপ্লেন লিখে আসে মীরা নিখোঁজ। মীরার আব্বা মুখে দেখার মতো না। দিশার হয়ে গেছে তাদের একমাত্র মেয়ে কোথায় গেল। মীরার আব্বু তার মোবাইল ল্যান্ডফোন সামনে নিয়ে বসে আছে। যদি কেউ ফোন দেয়, মীরার বাবার কাছ থেকে টাকা চাওয়ার উদ্দেশ্যে মীরাকে কিডন্যাপ করতে পারে। আর মীরার আম্মু তো মীরার রুমে গিয়ে আত্মহারা কান্না। একটু পর পর অজ্ঞান হয়ে পড়ছে। আমি নিজেও দু চোখের পানি ধরে রাখতে পারিনি। এখন কে আমায় বকা দেবে? কে আমাকে বলবে তুমি পচা, একটুও ভালো না তুমি? কে আমার বুকের উপর উঠে বসবে? একবার কথাগুলো ভাবে, আর ভাবি মীরা ফিরে আসবে। একটা মানুষকে ঘিরে তিনটা মানুষের সুখ ছিল। মীরা ছিল ওর বাবা মার চোখের মনে। আজ 2 দিন হয়ে গেল, মীরার কোনো খোঁজ পাওয়া যায়নি। করুণ অবস্থা হয়ে গেছে আমাদের। মীরার আম্মু আব্বু তো খাওয়াই বন্ধ করে দিয়েছে। 2 দিনে রোগাক্রান্ত হয়ে গেছে। আমারও কিচ্ছু ভালো লাগছে না। বিভিন্ন জায়গায় মাইকিং করা হলো এবং পুরস্কারের কথা বলা হলো, তাতেও কোনো খোঁজ পাওয়া গেল না। চারদিকে লোক লাগিয়ে দেওয়া হচ্ছে মীরাকে খোঁজার জন্য। এখন শুধু মীরা আর মীরা। পুলিশ কিছু করতে পারল না। ভার্সিটির মাঠে আনমনা হয়ে বসে আছে। শুধু মীরার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে সারাক্ষণ। হঠাৎ কারো হাত এসে আমার কাঁধে পড়ে। পিছনে তাকিয়ে দেখে মেঘ। তোমার কি মন খারাপ রাফু? দেখো, এইভাবে মন খারাপ করে থাকলে তাতে আরও মন খারাপ হবে। আমার কথা শোনো, যা হয়েছে তা ভুলে যাও। কি ভুলবো? তুমি কি জান ভোলার কথা বলছো? আমার হাসি থাকার একমাত্র ওই ছিল। মীরার কি কিছু হয়েছে? আজ 2 দিন ধরে মীরা নিখোঁজ। ও, তুমি যদি এখন এমন করো তাহলে কেমন হবে? তুমি শক্ত হও আর মন দিয়ে মীরাকে খোঁজো, দেখবা পেয়ে যাবা। হুম, তাই যেন হয়। মীরাকে যেন খুঁজে পাই। হুম, জানি তোমার মন খারাপ, কিন্তু আজ কথাটা বলতে ইচ্ছে করতেছে। কি কথা? বলো, আমাকে ফিরাবা না? রাখার মতো হলে রাখবো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যে মেয়ের উপর প্রথম থেকেই ক্রাশ খেয়ে বসে আছে, সে মেয়ে আমাকে আজ প্রপোজ করছে। কিন্তু রাজি হওয়ার একটা পরিস্থিতিও আমার নেই। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমি গরিব, আর গরিবদের প্রেম ভালোবাসা মানায় না। আমি তো তোমার টাকা দেখে ভালোবাসিনি, তোমাকে দেখে ভালোবাসি, তোমার মন দেখে। বাস্তবতা বড়ই কঠিন। এখন ভালোবাসা শুধু মুখে, তা বাস্তব করতে হলে টাকার প্রয়োজন হয়। যার টাকা আছে তার ভালোবাসা আছে। আমার টাকা নেই, ভালোবাসার অধিকারও নেই। আজ হয়তো তোমার আমাকে ভালো লাগছে, কাল হয়তো অন্য কাউকে। কিছুক্ষণের মায়ায় নিজেকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে চায় না বলে ওখান থেকে চলে আসতে যাব, তখনই মেঘ আমার হাত ধরে ফেলে আর টেনে ওর গাড়ির ভিতরে বসিয়ে গাড়ি চালানো শুরু করে। এমনভাবেই গাড়ি চালাচ্ছে যা দেখে ভয়ের মধ্যে ছিলাম। কি না কি করে বসে। এই আস্তে আস্তে। কেন? কোনো আসতে হবে না। আমার ভয় করছে। এই অল্প বয়সে জীবন শেষ করতে পারবো না। ওই চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামলো। তারপর আমাকে ভিতরে টেনে নিয়ে যায়।
এক কথায় পালিয়ে যায় ওদের ভয়ে। আমি ঠিক ভয় পাইনি। ওদের ছবিগুলো আমার ফোনে নিয়ে রাখে। পুলিশের সাথে এই ব্যাপার নিয়ে যোগাযোগ করে। আমার বন্ধু তো অন্য থানার ভিতরে ছিল, তাই বরিশাল সদর থানায় যোগাযোগ করে, কিন্তু তারা ভয়ে আমাকে চুপ থাকতে বলে। কিন্তু এরা কারা যে এদেরকে সবাই ভয় পায়? এই কথা মীরার আব্বু আমাকে বলেনি যে পুলিশ ছেড়ে দিয়েছে। আমি আমার কিছু ফ্রেন্ডের সাহায্যে জানতে পারি এরা আবির গ্যাংয়ের লিডার আবিরের ছোট ভাই সিয়াম আর তার বন্ধু আরিফ আর ফয়সাল। এরা তিনজন মীরাকে কিডন্যাপ করেছে। তাদের ভয়ে পুরো বরিশাল থর থর করে কাঁপে, তাই তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। মেঘও ওদেরকে দেখে নিশ্চুপ হয়ে যায়। ওর কাছে জিজ্ঞেস করে কিসের জন্য এমন হয়ে আছে, কিছুর উত্তর দেয়নি। মেঘ হয়তো আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। কিছু ভাবতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। মেয়েরাকে মিথ্যে খোঁজার অভিনয় করা ছাড়া কিছু উপায় ছিল না আমার। অন্যদিকে মেঘও কেমন যেন হয়ে গেছে, মন মরা, আগের মতো চঞ্চল না। কিছু একটা হতাশার সৃষ্টি তার মাঝে। আমি যখন হতাশ হই মেঘের কাছে যাই। এখন তো মেঘও হতাশার শিকার। এখন আমার অবস্থা কোন জায়গায় কাউকে বোঝাতে পারবো না। কোনোভাবে কেটে যায় 6টা দিন। 7 দিনে ডাক্তার বলল মীরার আব্বা আম্মুকে নিয়ে কোথা থেকে ঘুরে আসতে। তাই তাদের বলি মীরাকে খুঁজতে যাব, এই বলে বেড়াতে নিয়ে যায় তাদের অজান্তে। তাই বরিশাল লঞ্চ ঘাটে নিয়ে যায়। এই আমাদের এখানে নিয়ে আসলে কেন? মীরাকে খুঁজতে যাব না? হ্যাঁ আন্টি, আজকাল নাকি লঞ্চের মধ্যেও নাকি বাচ্চা দেখা যাচ্ছে। মিথ্যে বললাম। তখন কি জানি মীরার আম্মুর চোখ লঞ্চ ঘাটের পাশে জমে থাকা কলচির পানার ভিতর একটা বস্তা দেখতে পায়। সাথে সাথে চিৎকার দিয়ে লোক জড়ো করে আর ওই বস্তাটা উপরে তোলে। বস্তার মুখ খুলতেই মীরার লাশ বেরিয়ে আসে। মীরার এই অবস্থা দেখে মীরার আম্মা আব্বু সেখানে দাঁড়িয়ে থাকে জিন্দা লাশ হয়ে, কিছুই বলতে পারছিল না। আমি এক কোণে নিস্তব্ধ হয়ে বসে পড়ি। কেউ ধারে কাছে যাচ্ছে না, খবর চাপা থাকে না। মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় খবর পৌঁছে গেল লঞ্চ ঘাটে একটা লাশ পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাজির। পুলিশ এসে কি আর করবে, একটু সময় চারদিকে একটু খুঁজে তারপর মীরাকে নিয়ে কিছু টেস্ট করাতে নিয়ে চলে যাচ্ছে ওর মৃত্যুর কারণ জানতে। আর আশেপাশের মানুষগুলো আমাদের হাসপাতালে নিয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর আমি বাস্তবে ফিরে আসি। পাশে যেয়ে দেখে মেঘ বসে আছে আমার হাত ধরে। আমার জ্ঞান ফেরার পর ডাক্তার আসে। আমি ডাক্তারকে প্রথমে মীরার আব্বা আম্মুর কথা জিজ্ঞেস করি, মীরার আব্বা আম্মু কেমন আছে? আপনি কেমন আছেন সেটা আগে বলুন। আর মীরার আব্বু আম্মু দুজনেই প্যারালাইজড হয়ে গেছে। একটা মানসিক চাপ তাদের গ্রাস করে ফেলেছে, সেই ধাক্কাটা সহ্য করতে পারেনি। আমি ডাক্তারের কথা শুনে কি বলবো, সব কিছু ভুলে গেছে। মাত্র 7টা দিনে একটা পরিবার শেষ হতে চলেছে। এগুলো কি মানুষ? এইভাবে কেউ কাউকে মারতে পারে? তাও 8 বছরের শিশুকে? শিশুটা তো তাদের কিছুই করেনি। মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল। মীরার বাবা মাকে এখনও হাসপাতালের আইসিইউতে রেখেছে। মেঘকে বাসায় যেতে বলে আর আমি বাসায় যাব, কিন্তু মেঘ ওর বাসায় যায়নি। আমার সাথে আমার বাসায় চলে আসছে। বাসার ভিতরে ঢুকতে কল্পনার অনুভূতিটা কেমন যেন করে উঠল। মনে হচ্ছে এই যে মীরা দৌড়ে এসে আমার কোলে উঠল। না, কিভাবে উঠবে? মীরা তো নীরব ঘুমের মধ্যে ডুবে আছে। ওকে জাগানো ঠিক হবে না। মীরা ঘুমোতে থাকুক। আমি গিয়ে খাটের পাশে বসে, মেঘ আমার পাশে বসে। আমাকে একা রেখে মেঘ যেতে পারে না। আমি মেঘের কোলে মাথা রাখি আর মেঘ আমার কপালে হালকা একটা চুমু দিয়ে মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছে। ওর কোলে মাথা রাখার পর এতটা শান্তি পেয়েছে হয়তো আর কোথাও এমন সুখ অনুভব করিনি। কখন চোর কোলে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই। আমার ঘুম যখন ভাঙল তখন আমার রুমকে আর আমার রুমের মতো দেখাচ্ছে না। মেঘ সব গুছিয়ে রাখছে অনেক সুন্দর করে। মেঘকে দেখি ফ্রেশ হয়ে বের হয়েছে। কাজ করেছে তো, তাই ফ্রেশ হতে গিয়েছিল। আমার মনটা তখনও খারাপ। এই পাগল মন খারাপ করে না, প্লিজ মন খারাপ করে থেকো না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। মীরার জন্য আমারও তো খারাপ লাগছে। দেখো, তুমি যদি এখন শক্ত না হও তাহলে মীরার আব্বু আম্মুর খোঁজ কে রাখবে? তুমি নিজেকে শক্ত করে মীরার জন্য দোয়া করো। দেখো, আমাদের প্রথম সন্তান হয়ে মীরা আসবে, কারণ মীরাকে যে কত ভালোবাসো তুমি তার টানে। আর আমরা ওর নাম মীরাই রাখবো। বাবু, এবার একটু হাসো। তোমার মীরা তোমার কাছে ঠিকই ফিরে আসবে। দেখো, এই যে দেখো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, আসো খাবে। আচ্ছা, আসার দরকার নেই, আমি নিয়ে আসছি। বলে মেঘ চলে গেল খাবার নিতে। পাগলি একটা। কিন্তু মীরার সব স্মৃতিগুলো এখন আমার চোখের ভিতরে। মীরার বোতলটা আমার রুমে রেখে গেছে। ওর বোতলটা নিয়ে জড়িয়ে ধরে আছে।
এমন সময় মেঘ খাবার নিয়ে আসছে। এই দেখো আমার বাবুটা এখনও পুতুল নিয়ে খেলা করে। আহলে আমার বাবুটা দেখো আবার কান্না করে। না বাবু কান্না করে না। ওর হাত দিয়ে আমার চোখের পানি মুছে দেয় আর ওর হাত দিয়ে আমায় খাওয়া দিচ্ছে। অল্প একটু খেয়ে আমারও কেমন যেন মেঘকে খাওয়াই দিতে ইচ্ছে করছিল, তাই আমিও খাওয়াই দিলাম। মেঘ তৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল। আমি মেঘের মুখের দিকে তাকিয়ে আছি। দুজনে খাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়ি, আর মেঘ বাসায় ছিল। আমি মীরার লাশটাকে এনে দাফন করার সব ব্যবস্থা করে ফেলি। আসরের নামাজ বাদ মীরাকে চিরতরে শুয়ে দিয়ে আসলাম। এই দুই হাত দিয়ে ওকে কত আদর করেছে, আর আজ এই দুই হাত দিয়ে ওকে শুয়ে দিয়ে আসলাম। রুমে ঢুকে বসে আছে, আর মেঘ আমাকে বিভিন্ন কথায় মীরাকে ভুলিয়ে রাখছে। ঘোরের দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। মেঘকে আর থাকতে দেওয়া যাবে না, তাই জোর করে ওকে ওর বাসায় পাঠিয়ে দেয়। আর আমি মীরার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছে। কখন যে সকাল হয়ে গেল ভাবতেও পারেনি। চোখ দুটো ফুলে লাল হয়ে গেল। পুলিশ এসেছে মীরার মৃত্যুর কারণ জানাতে, আর যেগুলো শোনালো তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এতটা জানার মানুষ এই প্রথম বুঝতে পারলাম। মীরার সম্পূর্ণ মৃত্যুর কথাটা বর্ণনা করতে পারলাম না, শুধু এটুকু বললাম ওকে ধর্ষণ করে মারা হয়েছে। কথাটা জানিয়ে পুলিশগুলো চলে যাচ্ছিল। তখন, স্যার আপনারা তো জানেন, আর প্রমাণ আছে আমার কাছে, আপনারা কিছু করছেন না কেন? আমরা চাইলেও কিছু করতে পারবো না, কারণ ওদের হাত অনেক বড়, অনেক উপর পর্যন্ত হাত আছে ওদের। আর ওদের গ্রেফতার করলে শুধু শুধু নিজের পরিবারের ক্ষতি করতে পারবো না। গ্রেফতার করলে এক রাতের মধ্যে বেরিয়ে আসবে, তার চাইতে কিছু ব্যবস্থা না নেওয়াই ভালো। আর হ্যাঁ, এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না, তোমার প্রবলেম আছে। যান, আপনারা তো আইনের লোক, আপনারা যদি এই কথা বলেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? যান, চুরি পরে বাসায় বসে থাকেন ওদের ভয়ে। আল্লাহর কাছে দোয়া করে আপনাদের যেন কিছু না হয়। আর হ্যাঁ, ওদের কিছু করলে তখন আপনাদের যেন ধারে কাছে না দেখে। কথাগুলো বলে দিলাম। আর আমার প্রতিশোধের আগুনে নিজের শরীর চলে যাচ্ছে, মনের মধ্যে উতলা হয়ে উঠছে। যেটা কারো করার সাধ্য নেই সেটা আমি করব। ওই পিচার্সদের আমি নিজ হাতে শাস্তি দেব। কিন্তু ওদের মতো তো আমার গ্যাং নেই, আমার লোকবল নেই, তাই সাবধানে কাজ করতে হবে। মাথা ঠান্ডা করে সামনের দিকে পা ফেলতে হবে। মনে মনে অনেক প্ল্যান করে, কিন্তু তা কাজের বলে মনে হয় না। সবগুলোই শুধু চিন্তা হয়ে থাকবে। 2 দিন এমনি এমনি কেটে যায়। এই 2 দিন সকালবেলা মেঘ আমার সাথে ছিল, আমার সেবা যত্নে নিয়ে চলেছিল। 2 দিন পর মেঘকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হই। বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় আমার চোখ কোথাও আটকে যায়। ওরা 3 জন একসাথে একটা দোকানে, যে আমার কলার ধরে দোকানে গিয়ে ধমকাচ্ছে। ওদের বাবার বয়সী দোকানি হবে, কিন্তু তাও এমনভাবে কথা বলছে প্রতি দোকানে সপ্তাহে 5,000 টাকা করে দিতে হবে। কিন্তু দোকানের ইনকাম হোক আর নাই হোক, ওদের দেখিয়ে আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে। আমার চোখ দুটো মেঘের দিকে সরে পড়তেই দেখি মেঘ রাগে লাল হয়ে গেছে। কিছু বলতে পারছে না, কারণ মেঘ একজন মেয়ে, ওদের সাথে কিছু করতে পারবে না। আমির ওদিকে না তাকিয়ে কষাইয়ের দোকান থেকে একটা ছুরি নিয়ে দৌড়ে গিয়ে প্রথমে সিয়ামের পান নামিয়ে দিয়ে ওর শরীরে থেকে আরিফ আর ফয়সাল কিছু বুঝে ওঠার আগে আরিফের হাত আর ফয়সালের পিঠ নামিয়ে দেয়। 3 জন একই জায়গায় বসে পড়ে আর ব্যথায় চিল্লাচ্ছে, মরণ কান্না কাচ্ছে। চারপাশে লোকজন থ মেরে গেছে। কি হলো? সবাই স্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশে মানুষে ভরে গেছে। সবাই কোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে ওরা 3 জন আর আমি। পালানোর কোনো সুযোগ নেই, কারণ যারা এখানে ঘিরে আছে তাদের সবারই কিছু না কিছু ক্ষতি করেছে এরা। সবার মুখে একটাই শব্দ, যে মার ওদের, মার। একটাও যেন বেঁচে থাকতে না পারে। ওদের বাঁচার অধিকার নেই এ সমাজে। চারপাশে মানুষের কথা শুনে শরীরের মধ্যে আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তোদের পুরুষত্ব এতটাই যে একটা পিচ্ছি মেয়েকে ছাড়লি না। রাতের অন্ধকারে নিষেধ বলে দিতে যা, তোদের কি ক্ষতি করেছিল মেয়েটা? ও তোর আম্মুকে ছাড়া খাবার পর্যন্ত খেতে পারতো না, থাকি মেরে ফেললি তোরা। তোদের পুরুষত্ব দেখাচ্ছে। প্রথমে সিয়ামের লিঙ্গটা কেটে ফেলে দেয়, আর পাশের দোকান থেকে লাল খাঁটি মরিচের গোড়া এনে লাগিয়ে দেয়। হ্যাঁ, কি চিৎকার, মৃত্যু চিৎকার। চিৎকারে সবার কান ধরে যাচ্ছে, আর সবাই ওদের মৃত্যু দেখছে আর হাসছে। সিয়ামের কষ্ট দেখে ফসল উঠে দাঁড়ায়। ওর তো পিঠে আঘাত করেছে, এখন ওর পা দুটোই নামিয়ে দিলাম। একে একে আরিফ ফসলের লিঙ্গ কেটে ফেললাম, আর সাথে সাথে মরিচ লাগিয়ে দেয়। ভয়ঙ্কর তাদের চিৎকারের শব্দ ছিল। একটুও মায়া হচ্ছিল না, বরং খুশি হচ্ছে। আর আকাশের দিকে তাকিয়ে কল্পনা করে মীরা হাতে তালি দিচ্ছে, খুশি হচ্ছে। ওদের আরো কষ্ট দিয়ে মারতে হবে।
তাই আঙুলগুলো এক এক করে সব কেটে ফেলে। আহ, কি শান্তি! ওদের যত মৃত্যু চিৎকার শুনছে তত মনের ভেতর শান্তি অনুভব করছে। 20 মিনিট ওদের এরকম কষ্টের চিৎকার শুনে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। রক্তের নদী বয়ে গেছে রাজপথে। কিছু পিশাচ আজ দুনিয়া থেকে বিদায়। আমি বসে আছি ওদের লাশের পাশে, মনটাকে বুঝিয়েছে আজ শাস্তি দিতে পারলাম মীরার খুনের। ছেলে, লজ্জা লাগে না বুঝি এমনভাবে বললে? কিভাবে বললো বলো? থাক, বলা লাগবে না, চলো বাসায় চলো। তারপর দুজন গাড়িতে উঠে যাচ্ছে। বাসার দিকে এমন সময় দেখে বাজারের মধ্যে আবিরের লোক চাঁদাবাজি করছে। আমার আর সহ্য হলো না। মেঘকে গাড়ি থামাতে বলে, আর মেঘ গাড়ি থামিয়ে মেঘের চেহারায় ওর ওড়না দিয়ে বেঁধে দেয় যাতে কেউ চিনতে না পারে। মেঘকে ব্যাগ থেকে 9mm বের করে হাতের মাঝে নিয়ে ওদের কাছে চলে যায়। ওরা 5 জন ছিল, 5 জনকে বিনা নোটিশে ঘুমের দেশে পাঠিয়ে দেয়। আর বাজারের সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে চাঁদাবাজি বন্ধ, কেউ আর চাঁদা দিবেন না। সন্ত্রাসমুক্ত বরিশাল করতে চায়। আপনারা এটা ভাবতে পারেন আমি ওদের খুন করে আবার নিচে বলছি সন্ত্রাসমুক্ত বরিশাল করব। দেখুন, কারো না কারো এই পথে দিয়ে কাজটা করতে হবে, তাই আমি নেমেছি মাঠে। আমরা একার পক্ষে হয়তো কাজটা সম্ভব হবে না, আপনাদের সাহায্য দরকার। আর কত নিজেরা অন্যের হাতে নিচে দিতে হবেন। রুখে দাঁড়ান ওদের বিরুদ্ধে, ওরা সংখ্যায় কম। আর আপনারা যদি প্রতি দোকান থেকে একজন করে বের হন তাহলে ওদের কিছুই পাওয়া যাবে না। আমি কতদিন আসবো এখানে? 1 দিন 2 দিনে আসবো, তারপর তো আসতে পারবো না। এই যে আমার নাম্বার, দরকার হলে একটা ফোন কল, শুধু একটা, আর আমি হাজির হওয়ার চেষ্টা করব। দেখে সবার মাঝে একটু আলাদা জোশ অনুভব করলাম। তাদের শরীরের রক্ত গরম হয়ে উঠছে। আমি আর ওখানে থাকলাম না, চলে আসলাম গাড়ির কাছে। গাড়িতে যেয়ে উঠতে যাব তখনই 2 জন লোক আমাকে ঘিরে ফেলে। তখনই সাথে সাথে হাতে থাকা 9mm দিয়ে সামনে থাকা একজনের মাথায় তাক করলাম। তখন একজন বলে উঠল, বস, আমাদের রাফি ভাই পাঠিয়েছে আপনার সাথে থাকার জন্য গোপনে। আর এখন থেকে আপনি আমাদের বস। আমাদের গ্রুপ 30 সদস্য, সবাই সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। ওরা সব সময় রেডি থাকে কিছু করার জন্য। ও, আমি ভাবছিলাম অন্য কিছু। বস, এখন আপনার সাবধানে থাকতে হবে, কারণ এখন প্রায় সবাই আপনাকে দেখে ফেলেছে। আর আবির তো আপনাকে পাগলের মতো খুঁজছে। আচ্ছা ঠিক আছে, সতর্ক থাকবো। বস, আপনার বাসা চেঞ্জ করলে ভালো হতো। পরিবারের সাথে থাকলে পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। কিছুদিন একা থাকতে বলেছে রাফি ভাই। আর আমরা 2 জন সবসময় আপনার আশেপাশেই থাকবো, প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আর সকালে যোগাযোগ করো। আচ্ছা বস, এই ম্যাগাজিনগুলো রাখিন। আপনার পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে, লোড করে নিয়ে। আমি কি বলবো? ওদের কথা শুনে মনের মধ্যে আরো শক্তি মনোবল বাড়ল। ওদের বিদায় দিয়ে আমি আর মেঘ বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতে মেঘের আব্বু আম্মু আমাকে বকা দেওয়া শুরু করে। তাদের না বলে কোথায় গেছিলাম তাই। আমি তাদের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। কাল থেকে তো আর তাদের সাথে এমন আড্ডা দিতে পারবো না। মেঘ এসে টেবিলে খাবার পেরে দিল। এই রাফু, টেবিলে খাবার পেরেছি, চলো খাবে? আর আমারও ক্ষুধা লাগছে, একসাথে খাবো চলো। আমার হাত ধরে মেঘ খাবার টেবিলে নিয়ে যায়। এই বসো, আজ তোমাকে আমি খাইয়ে দিই, আর তুমি খাবা। তোমার খাওয়া শেষ হলে আমি খেতে বসবো। তা বলে তো হবে না, তুমিও খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দেব। সত্যি তুমি আমাকে খাইয়ে দেবে? মেয়েকে দেখে মনে হচ্ছে চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছে। দুজন দুজনকে খাওয়ানো শেষ করে ছাদে চলে যায়। পিছিয়ে পিছিয়ে মেঘও চলে আসছে। ছাদের দোলনাটায় আমি বসে আছি, আর আমার কোলে মাথা রেখে মেঘ শুয়ে আছে। এই মেঘ, বলো। আমি তো কাল সকালে চলে যাব, তখন তুমি কি করবে? সারাদিন ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে থাকবো মানে? পাগলটা, বোঝো না? ঘুমিয়ে থাকলে পাগলটা স্বপ্নে সবসময় থাকবা যে আমার। পাগলি একটা, এত ঘুমানোর কি আছে? ফোনতে কথা হবে। তাতে কি? পাগলটা শুধু আমার, একটুও দূরে যেতে দেব না। আচ্ছা পাগলি, দেওয়া লাগবে না, তোমার কাছে রেখে দিও। রেখে দিব। এই দেখো, চাঁদটা কত সুন্দর, তাই না হাবলু? চাঁদ তো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, সে চাঁদটা তো আমার কাছে ভালো লাগে। চাঁদ হতে যাব কেন? চাঁদ তো থাকে আকাশে। আমি পাগলের কাছে পাগলি ঠিক আছি। আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? তখনই মেঘ আমার মুখ চেপে ধরে। হেই পাগল ছেলে, তুমি এসব কি বলো? একদম এই কথা বলবা না, আমার খারাপ লাগে না। আমি তো একা হয়ে যাব। যাব না, আমার একা ভয় করে। আমাকে রেখে কোথাও যাবে না, বলে দিলাম।
যেখানে যাবা আমায় সাথে নিয়ে যাবা। ঠিক আছে আমার লক্ষ্মী বউটা। এ কি বললা বললা বউ? উফস, তুমি বউ বললা? হুম। তাহলে তো বউয়ের কাজ করতে হয়। বলে মেঘ আমার কোল থেকে সরে উঠে দাঁড়ায় আর আমার দিকে আসছে। এই এই তুমি আমার কাছে আসবে না, বলে দিলাম, একদম না। আমি আমার বরের কাছে যাচ্ছি, তাতে তোমার কি? এই তোমার মতলব সুবিধা দেখছি না, একদম কাছে আসবে না। এই পাগলে, তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। আমি দেহ না, মন নিতে আসছি। এই পাগলি ছাড়ো। না, ছাড়বো না। বাঁচাও কে আমাকে, পাগলের হাত থেকে বাঁচাও। কথাটা বলবো তার আগে আমার মুখ আটকে গেছে। কি বলবো, কিছু বলার নেই। 5 মিনিট আমার মুখ আটকে রেখে কথা বলতে পারি না, আর 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে বাসা চলে যায়। আর আমি ওখানে বসে পড়ি, সারা রাত ছাদেই কাটিয়ে দিই। শুধু ওই 5 মিনিট ঠোঁট বন্ধ হওয়ার কথাটা আমার ভিতর ঘুরপাক খাচ্ছে। সকালে সূর্য ওঠার সাথে সাথে মিমের আব্বা আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় মিরাদের বাসায়। আমি যেখানে থাকতাম নিরিবিলে একা, ঠিক পাশের ছাদের চিলে কোঠায় আমার ওরা দুজন ভাড়া নিয়ে ওঠে আমার সাথে থাকার জন্য। কাল রাতের ঘটনা সবখানে ছড়িয়ে গেছে। আমার কথা এখন সবাই কানাকানি করছে, আর এই কথাটা আবিরের কাছেও পৌঁছে যায়। ওর গ্যাংয়ের কিছু সদস্য আর ওর ভাইকে খুন করা মানুষটা আর ওর ক্ষমতার জোরে আমার নাম্বার নিয়ে ফেলে। কাল রাতে বাচ্চারা দিয়ে আসছিলাম, ওখান থেকে নিয়ে ফেলে। তারপরেই ফোন দেয় আবির। হ্যালো, কে বলছেন? তোর মৃত্যু বলতেছি। আমার ভাইকে খুন করে এখনো বেঁচে আছো, তোর কপাল তো খুব ভালো। আরে যা, তুই কি করবি রে? সবে তো তোর ভাইকে খুন করলাম, আর তোর একটা বাচ্চারের চাঁদাবাজি বন্ধ করলাম। ধীরে ধীরে তোর নাম ও নিশান মিটিয়ে ফেলবো। তোর কথা শুনে দুঃখের মধ্যে হাসি পাচ্ছে। গতকালকের ছেলে আবিরকে আসছে হুমকি দিতে, তুই ধীরে ধীরে শেষ করবি না আমাকে? পিছনে ফিরে তাকিয়ে দেখ, তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। আমি পেছনে ফিরতেই দেখি 5 জন মানুষ আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি ভয় পেয়ে গেছি। আপনার এত ক্ষমতা আগে বুঝিনি। কি আবির, তুই ভাবছিলি আমি কি এটাই বলবো, তাই না? আমার কথা শুনে হয়তো আবির একটু চমকে গেছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসছে কিভাবে। আমির ওই 5 জনের কাছে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন কেউ উঠাচ্ছে না। উঠাবে কি করে? তারা তো সবাই ঘুমের দেশে। পাশের ছাদ থেকে ওদের মাথা উড়িয়ে দেওয়া হয়েছে স্নাইপার দিয়ে। আবির কিছুটা সংকটের মধ্যে পড়ে গেল। আমি কেবল নতুন, আর এরা ছিল আবিরের সবচেয়ে ভালো শুটার। এদের তো এত সহজে কিছু করতে পারবো না। কিছুক্ষণ থমকে থাকে আবির। কিরে আবির, মাথা ঘুরে গেল নাকি? আমার মাথা ঘোরানোর মতো ক্ষমতা এখনো পর্যন্ত কারো হয়নি। সাহস থাকলে সামনাসামনি আয়, দেখি তুই কত বড় মাস্তান। সাহস দেখাতে চাস, ঠিক আছে, প্লেস ঠিক কর। তুই ঠিক কর, আজ বিকেলে দেখা হবে। চলে আয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ওয়েট করিস আমার জন্য। বলি ফোনটা কেটে দিলাম। আবিরের ফোন কেটে দিয়ে আবদুল্লাহকে ফোন দিলাম। ও, আবদুল্লাহ হলো রফি ভাই যে গ্রুপটা আমার জন্য দিয়েছে, তাদের লিড দেয়। পাশের চিলেকোঠায় থাকে। সরাসরি কথা বললে প্রবলেম হতে পারে, তাই ফোনে কথা বললাম। সব ব্যবস্থা করে ফেলা আবদুল্লাহ। সারাদিন খুঁজে খুঁজে আবিরের গ্যাংয়ের লোক যেখানে পেয়েছে একে একে 80 জনকে মেরে ফেলেছে। সময় হয়ে গেছে আবিরের সাথে দেখা করার। ওর কাছে যাবার আগে মেঘকে একটা মেসেজ দিয়ে ফোনটা সুইচ অফ করে রাখে। মেসেজটা ঠিক এমন ছিল: মেঘ, তুমি জানো আমার জীবনের একটা বিশাল আকারের মোড় নিয়েছে। শান্তশিষ্ট ছেলে আজ শহরের মাস্তান তৈরি হয়ে আছে। আবিরের সাথে দেখা করতে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যদি বেঁচে থাকি তাহলে ফোন দেব। আমার অপেক্ষায় থাকো। এখান থেকে ফিরলে সোজা তোমার কাছে চলে যাব। এইটুকুই ছিল। একটা বাইক নিয়ে শো করতে করতে চলে যাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবিরকে দেখে মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন আবির আর ওর সবচেয়ে বিশ্বস্ত লোক। আমি সোজা ওর সামনে বাইকটা নিয়ে যাই। কিরে আবির, তোর বাকি 25 সদস্যদের লুকিয়ে না থাকতে বলে বাইরে আসতে বল। আমার কথা শুনে আবির হয়তো মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। এমনটা ভাবতেও পারেনি যে আমি ওর বাকি সব সদস্যদের কথায় জানতে পারবো। শোন, আমি মৃত্যুকে ভয় করি না, তাই বুক ফুলিয়ে চড়ে তোর মতো কাপুরুষ না যে সাথে গার্ড নিয়ে আসবো। কি বললি? আমি কাপুরুষ? বলে আবির ওর পেছন থেকে একটা পিস্তল বের করে আমার দিকে তাক করে। এখন বল কি করবি? বড় সাহস নিয়ে তো আসছিলি, এখন তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। তুই এখনো হাসছিস? তোর মৃত্যুর ভয় নেই? আমার মৃত্যুর ভয়? ভয় তো করবি তুই।
রিফাত নামটা বলতে না বলতেই আবিরের মাথায় বন্দুক তাক্কার হয়ে গেছে। হ্যাঁ, ওর বিশ্বস্ত লোকই হচ্ছে আমার 30 সদস্যের মধ্যে একজন। আবিরের হাত থরথর করে গেছে। হঠাৎ করে আবিরের 25 চালা একসাথে সবার মাথা উড়ে যায়। পুরো টেকনিক রফি ভাইয়ের। অনেক দূর থেকে তাক করে স্নাইপার দিয়ে ওদের খুলে উড়িয়ে দেওয়া হলো। আবির নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। কি রে আবির, একদিনে তোর সব ক্ষমতা দিলাম শেষ করে। একটা ভালো ছেলে খারাপ হলে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা হয়তো তোর জানা ছিল না। আমার পেছন থেকে 9mm বের করে আবিরের পায়ে একটা গুলি করে দে। যা, তোকে মৃত্যু দিলাম না, নিজের চোখের সামনে নিজের সাম্রাজ্যটাকে ধ্বংস হতে দেখবে বলে ওকে ওখান থেকে রেখে চলে গেছে। মনের মধ্যে শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। ওদের সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে মেঘকে একটা ফোন দিলাম। মেঘ, আমি আসছি তোমার কাছে, তুমি খাবার রেডি করে রাখো, খুব ক্ষুধা পেয়েছে বলে ফোনটা কেটে দিয়ে মনের সুখে মেঘের বাসার দিকে রওনা হলাম। বাইক চলছে, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আর কোনো ভয় নেই, সব ভয় শেষ। কিন্তু হয়তো আমার ধারণাটা হয়তো ভুল ছিল। থাক, শেষে বলি। চলে আসছি মেঘদের বাসায়। গেটের ভিতরে ঢুকতেই মেঘ এসে আমাকে জড়িয়ে ধরে আর কপালে চুমুক খেতে থাকে। এই পাগলে, এমন করছে কেন? আমি তো ফিরে এসেছি। মেঘ কিছু বলছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কতদিন যে আমাকে দেখে না। মেঘকে সামনে এনে ওর কপালে আলতো করে একটা চুমুকে দিয়ে, এই পাগলে, আমি তো ফিরে এসেছি, এখনো কান্না করছো কেন? তোমার যদি কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে বাঁচতাম বলো? তুমি তো আমার প্রতিটা শিরা অপশিরাতে মিশেছ। হেই পাগল, বলো আর কখনো এমন করবা না? আচ্ছা পাগলি, আর কখনো এমনভাবে চলে যাব না, আর হয়তো এমনভাবে যেতেও হবে না। সব খতম করে এসেছে। ভালো করছো পাগল, আমার পাগল। এই, এখনো জড়িয়ে রাখবে? খেতে দিবে না? খুব ক্ষুধা লাগছে। জানো, আমি আমার পাগলের জন্য নিজ হাতে আজ রান্না করছি। ও তাই? তাহলে তো আজ সব শেষ করতে হবে। সব খেতে হবে, না হলে তোমার খবর আছে। এই পাগলি, আমি তো মজা করছি। সব খেলে তো আমি গোপাল হয়ে যাব, পেট বাহির হবে, ভুঁড়ি বেড়ে যাবে, তখন কেমন দেখাবে ভাবছো? আমার তো ভেবে শরীর শিউর উঠছে। হয়েছে, আর ভাবতে হবে না, চলো খাবে। চলো বলে মেঘের সাথে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এই পাগলি, তুমি খেয়ে দাও না। আমি পারবো না, নিজের হাতেই খাও। না, তুমি খাইয়ে দেবে। ইস, আমার বইয়ে গেছে তোমাকে খাইয়ে দিতে। আমার বউটা আমাকে খাইয়ে দিবে না তো কে খাইয়ে দিবে? এই যে হ্যালো, এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই এত কিছু। আর বিয়ে হলে কি করবে? বিয়ে হলে বউটাকে মাথায় করে রাখবো। হয়েছে, তোমার মাথায় রাখা। তুমি খাও, আমি গেলাম। বলে মেঘ হাঁটা দিচ্ছে আর আমি ওর হাতটা ধরে আমার কোলের মাঝে বসিয়ে ফেললাম। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, বাসা কি আছে শুনি। আম্মাবু তো আর এখানে আসবে না, তাহলে কিসের এত ভয়? হয়েছে, আমার বুঝি লজ্জা করে না? আহালে, আমার বাবুটার লজ্জা করলে। এই ঢং বাদ দাও আর খাইয়ে দাও, তোমার শুয়েছে না। আচ্ছা বাবা, আচ্ছা, খাইয়ে দিচ্ছি। বলে মেঘ ওর হাতে খাবার প্লেটটা নিয়ে অন্য হাত দিয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছে। ওর হাতে খাবার খেয়ে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। এই পাগলি, নিশ্চয়ই তুমি এখনো খাওনি। হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি বলে আমি মেঘকে খাইয়ে দিচ্ছি। ওর দিকে তাকিয়ে দেখে ওর চোখের কোণে পানি জমে গেছে। এই পাগলি, কান্না করো কেন? এত ভালোবাসো আমায়? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমিও যে পাগলটাকে নিজের জীবনের চাইতেও বেশি, এতগুলো বেশি ভালোবাসি। আচ্ছা শোনো না। বলো পাগল। কাছে আসো। কাছে তো আছি। আর একটু কাছে আসো। মেঘ মেঘ একেবারে নিঃশ্বাসের সাথে মিশে যাবে এমন জায়গায় আসলো। এখন বলো। মুখটা আটকে দিছে মেঘের। প্রায় 10 সেকেন্ডের মধ্যে মেঘ নিজেকে ছাড়িয়ে নেয়। এই শয়তান, তুই জোর করে আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। বাংলা সিনেমার ডায়লগ পুরান হয়ে গেছে, তাই ছাড়লাম না আর। বলে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আর আমি খাওয়া শেষ হয়ে গেছে, তাই এখন হাত ধুয়ে একটু ছাদে চলে যায়। ছাদে উঠে কেমন যেন লাগছিল, বাইরে ঘুরতে মন চাচ্ছিল, তাই বাসের ভিতরে ঢুকে, মেঘ একটু রেডি হও, বাইরে যাব। কোথায় যাবো এত রাতে? সবে মাত্র তো 10টা বাজে, এখনই এত রাত? বুঝছি। তা কোথায় যাবেন সাহেব? যে ম্যাডামকে নিয়ে নির্জন রাস্তায় ঘুরতে যাব,
আপনার হাতটা ধরে হাঁটবো আর রাস্তার শেষে ফুচকার দোকান থেকে দুজনে ফুচকা খাবো। সত্যি আমার হাবলুটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই একটা চিমটি দাও তো, আমি স্বপ্ন দেখতেছি কি না একটু শিওর হয়ে নি। এই পাগলি, এটা স্বপ্ন না, বাস্তব। না মানে না, এমন অনেকবার স্বপ্নের মধ্যে বলছো, তাই নো রিক্স, একটা চিমটি দাও। এই নাও। আউচ! এটা সত্যি? হ্যাঁ সত্যিটা? আমি খুশিতে পাগল হয়ে যাব। আমার হাবলুটা এত রোমান্টিক হবে ভাবতেও পারিনি। আচ্ছা, আজ হঠাৎ করে এমন পরিবর্তন কেমনে কি? না মানে না, খাবার সময় যেটা নিয়েছি সেটার প্রতিক্রিয়া। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। মেঘ চলে যায় রেডি হতে, আর আমি অপেক্ষা করছি ওর আসার জন্য। মেঘ বাইরে বেরিয়ে আসে সিম্পলভাবে, কিন্তু ওকে সাধারণের ভিতর আজ অসাধারণ লাগছে। গোলাপি ঠোঁট, কাজল করা চোখ, কপালের ছোট্ট একটা টিপ, জাস্ট অসাধারণ। আর ওর এই রূপের মাঝে মুচকি হাসির টোল পড়াটা, গালটা তো আমাকে মেরে ফেল। উপস, ওর দিক থেকে চোখ যেন সরাতেই পারছি না। কি দেখছো এমন করে? একটা চাঁদ যে আমার ঘরে নেমে এসেছে। হয়েছে তোমার চাঁদ দেখা, এবার চলো। বলে মেঘ আমার হাত ধরে বাইরে বেরোচ্ছে, আর তখনই আমার বাস্তবে খেয়াল আসে আর মেঘের সাথে যাচ্ছে। জ্যোৎস্না রাত্রে চাঁদের আলোতে অন্ধকারটাকে সরিয়ে দিয়েছে। নির্জন রাস্তায় ল্যাম্পপোস্টের হালকা আলোতে মেঘকে যেন কি বলবো, বর্ণনা দিতে পারছি না। দুজন হাত ধরে নির্জন রাস্তায় হাঁটছে, আর কিছুক্ষণ পর পর মেঘ আমার দিকে ফিরে ফিরে একটা মুচকি হাসি দেয়, আর ওর গালে পড়ার টোলখানি আমার হৃদয়টা বারবার চুরি করে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাস্তার শেষে দুজন দুজনের দিকে তাকিয়ে জানো, এই পথ শেষই হয় না। মেঘ, যদি এমন হতো এই পথটা কখনো শেষ হতো না, এই রাতটা আবার দিনে পরিণত না হতো, তোমাকে নিয়ে সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিতাম। ইস, আইসে শখ কত। এখন ফুচকা খাওয়াবা, কোনো কথা বলবা না, নিশ্চুপ থাকবা। পুরোটা রাস্তায় যেভাবে ছিলে সেভাবেই আমি তোমাকে খাইয়ে দেব, আর তুমি আমাকে। বুঝলা হাদারাম? জি হুকুম মহারানী। তারপর 2 প্লেট ফুচকা নিয়ে আসলাম, দুটোতেই বেশি করে ঝাল দেয়া। মেঘ ঝাল খেতে ভালোবাসে, তাই আমি একটু ঝাল খাওয়ার চেষ্টা করি। এত পরিমাণ ঝাল হয়েছে যা বলার মতো না। যে কেউ মুখে দিলে তার 1 জগ পানি খেতে হবে। কি ভাবে যে মেঘ এগুলো খায় বলতেই পারি না। আমার খেতে হচ্ছে কষ্ট করে, কারণ মেঘ নিজ হাতে খাওয়াই দিচ্ছে, আর ওর হাতের বিশ্ব অমৃত ভেবে খেয়ে ফেলতে পারবো। এ তো সামান্য একটু ঝাল মাত্র। মেঘ ঝাল খেয়ে পুরো লাল হয়ে গেছে। ওকে দেখে একটু হাসি পাচ্ছিল। তার থেকে বেশি কতগুলো যে ক্রাশ খাইছি বলার মতো না। ওর চেহারা লাল। ফুচকা খাওয়া শেষ হলে চলে আসে বাসায়। দুজন দুজনের রুমে চলে যায়। সকালে অপেক্ষা আছে, সকাল হলে আবার ভার্সিটি যাব। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কখন যে সকাল হয়ে গেল টেরও পেলাম না। মেঘে ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘ আর আমি ভার্সিটি চলে যাই। ভার্সিটির ভিতরে ঢুকতেই সাবলু, অনেক, রাজু, সবুজ এরা হাজির। কিরে রাফসান, তোর এখন দেখাই যায় না। এখন তো ভালোই বরিশালের বাচ্চা হয়ে গেলি। দূর, কিছু বলিস না। তোদের বলতে যাবো কেন? তোদের কখনোই বলতে পারবো না। বুঝি তো, সবই বুঝি। শোন, বেশি বুঝবি না। এই, তোর একটা কাজ করবি? কি বল? আমার গ্যাংয়ে জয়েন হয়েছে। তোদের মতো ভাই পাশে থাকলে বুকের জোরটা একটু হলেও বাড়বে। আরে পাগলা, বলে কি? আমরা তো তোর সবসময় পাশে আছি। বল কি করতে হবে? আপাতত কিছু না, পরে বলবো কি করতে হবে। বলি আমি আর মেঘ পুরো ক্যাম্পাসটা একটু ঘুরে আসে। এখন যে দেখি সম্বন্ধে কথা বলে, কেউ ভয় পায় আবার কেউ শ্রদ্ধা করে। যারা ভয় পায় তারা কোনো না কোনো বাজে কাজের সাথে লিপ্ত, আর আমার ডিকশনারিতে বাজে কাজের কোনো ক্ষমা নেই, তাই তারা ভয় পায়। নিজের কাছে এখন কেমন যেন একটা আলাদা মোড় চলে আসে এভাবে সম্মান পেলে। তারপরও মেয়েদের আর সিনিয়রদের সম্মান দিয়ে চলে। সিনিয়ররাও আমাকে ছোট ভাইয়ের মতো আপন করে নিয়েছে। কারো সাহস হয়ে ওঠে নেই একটা মুখের উপর কথা বলতে। ভার্সিটির ছোটোখাটো নেতাগুলো আগে যারা খারাপ ব্যবহার করেছিল তাদের একসাথে দেখে ওদের ওখানে গেলাম, আর সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। ওদের মধ্যে থেকে ওদের দলনেতা। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আগের ঘটনার জন্য। ছোট ভাই হিসাবে মাফ করে দেন ভাই আমাদের। এই কি বলছিস এসব? তোরা তো আমারই ক্লাসমেট, তোরা তো ভাইয়ের মতো, আর তোদের কিছু আমি মনে করিনি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজ থেকে এই ভার্সিটিতে যেন আর কোনো ফাউল কাজ করতে না দেখে, বিশেষ করে মেয়েদের বিরক্ত করা থেকে বিরত থাকবে। আচ্ছা ভাই, যা বলবেন তাই হবে। ইস, এখন কতই না ভালো লাগছে। যাকে যা বলি এক কথায় মেনে নেয়। এটা হয়তো এই পাওয়ারের জন্য। মেঘ আমাকে ক্লাসরুমে নিয়ে যায়।
শান্তিমতো ক্লাস করি। ক্লাস শেষে ক্যান্টিনে চলে যাই। সেখানে আমাকে সবসময় বড় ভাই বলে ডাকতো। আমাকে ক্যান্টিনে দেখে হিমেল দৌড়ে চলে আসে আর 2টা চেয়ার এগিয়ে দেয় আমার আর মেঘের জন্য। হ্যাঁ ছোট ভাই, কেমন আছো? ভাই আপনাদের তো ভালোই আছি। তাদের কাল কেমন চলে এখন? এই তো ভাইয়া, আগের মতো সারাদিন কাজ আর রাতে স্কুল করি। খুব কষ্ট হয় তাই না ভাই? আরে না ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি তোকে কিছু কথা বলি, কথাগুলো মন দিয়ে শোন। আচ্ছা ভাইয়া। তখন হিমেলকে কানে কানে কিছু কাজ বুঝিয়ে দিলাম। আমার সবচাইতে মূল কাজের কথাটা ওর কাছে বললাম, কারণ ওকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। আর হিমেল সেটা পালন করবে গোপনে। আমি জানি মেঘ আর আমাকে ভার্সিটিতে থাকতে দিল না, মাঝে মধ্যে চিমটি দেয়, সুর তো দিবেই। আমি কিছু না করতে পেরে শেষে জড়িয়ে ধরি আর মেঘ পালিয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। মেঘও খাওয়া শেষ করে 2টা 30-এ আমাদের জামা কাপড় গোছাচ্ছে। এই এগুলো গুছিয়ে কি করবা? একটু বাইরে ঘুরতে যাব, শুধু তুমি আর আমি, বুঝলা হাবলুটা? ঘুরতে যেতে মন চাইছে না। এই একদম চুপ, কোনো কথা নেই। একেবারে ছোট্ট বাবুর মতো থাকবা, কোনো কথাই বলবা না। আচ্ছা বাবুটা, এই যা, মুখ বন্ধ করলাম, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, আমার লক্ষ্মী হাবলুটা। মেঘ জামা কাপড় গুছিয়ে আমাকে নিয়ে রওনা হয়। তখন 3টা বাজে। ড্রাইভার গাড়ি বের করে আমাদের নিয়ে চলেছে। গন্তব্য কুয়াকাটার সমুদ্র সৈকত। সন্ধ্যার সূর্যটুপি দেখবে মেঘ। ওর পাগলামিগুলো মাঝে মধ্যে এত ভালো লাগে বলার মতো না। পুরোটা রাস্তা মেঘ আমার কাঁধে মাথা রেখে মেঘের স্বপ্নগুলোর কথা বলছে, আর আমি মুগ্ধ হয়ে শুনছি ওর আবদারগুলো, ওর স্বপ্নগুলো। সূর্যটুপি ঠিক 30 মিনিট আগে আমরা পৌঁছে যাই। মেঘ আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আর ড্রাইভারকে বলল আমাদের ব্যাগগুলো রুমে রেখে আসতে। তার মানে আগে থেকে মেঘ রুম ঠিক করে রেখেছে। মেঘ আমার সমুদ্র তীরে নিয়ে যায়। আকাশটা লালচে হয়ে আছে, ছোট ছোট মেঘগুলো সে লাল রঙের মধ্যে হারিয়ে গেছে। কি অপরূপ সে দৃশ্য! সূর্য তার নিজ গতিতে হারিয়ে গেল ওই পশ্চিম আকাশে। দুজনে সমুদ্রের পাশে বসে আছে, মেঘের মাথা আমার কাঁধে রাখা, আর আমি ওকে দেখছি। বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর আমি ওই চুলগুলো ঠিক করে দিচ্ছি। রাত তখন 8টা। তখন মেঘকে বলেছিলাম রুমে চলো, খাওয়া করে আবার আসবো। মিম কোনো উত্তর দেয়নি, নিশ্চুপ ছিল। কিন্তু ওখান থেকে উঠে হোটেলে নিয়ে আসে আর আমার সাথে পরিচয় করিয়ে দেয় মনির সাহেবের সাথে। এই যে মনির সাহেব, এই হলো রাফসান, আর রাফসান এই হলো মনির সাহেব, আমাদের হোটেলের ম্যানেজার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর শুনুন, আজ থেকে এই হোটেলের মালিক রাফসান। আমি ওর কথা শুনে চমকে যাই। কিছু বলবো তার আগে মেঘ আমার মুখ ধরে ফেলে। এই একদম না, কিছুই বলবা না তুমি, তোমার জিনিস তো আমারই, তাই তোমাকে দিয়ে দিলাম। এখন চলো রুমে চলো। আর কিছু বললাম না, রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আরেক চমক, মেঘ আর আমার ছবি দিয়ে পুরো রুমটা ভর্তি, আর এত সুন্দর করে সাজানো কল্পনাও করতে পারি না। তখন মেঘের দিকে তাকাতেই মেঘ লজ্জা মুখে একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়, আর আমি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছি। মেঘ নিজ হাতে সাজিয়ে রাখছে রুমটা। পাগলিটা পারেও বটে। মেঘ ফ্রেশ হওয়ার পরে আমাকে ফ্রেশ হতে ঢুকিয়ে দেয়। ফ্রেশ হয়ে দুজনে বসে আছে। মেঘ খাবার নিয়ে আসতে বললে মনির সাহেবকে। রুমের মধ্যে খাবারের জন্য অপেক্ষা করছে। বাবুটা শোনো। পাগলটা বলো। তুমি আমাকে এত ভালোবাসো? না, একটু ভালোবাসি। একটু কেন? আমি তো বাবুটাকে অনেক ভালোবাসি। আমি একটুই ভালোবাসবো। বাবুটা তুমি একটু ভালোবাসো, তার ফল তো দেখছি। আর যদি আমার মতো এতগুলো ভালোবাসতা। শোনো পাগলটা, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, সবসময় মনে হয় বাবুটার ভালোবাসা কম হয়ে যাচ্ছে, তাই আরও বেশি করে ভালোবাসি। তবুও আমার মনে একটু ভালোবাসি। আমার বাবুটা, আমার পাগলটা। বলে মেঘ আমাকে জড়িয়ে ধরে। তখনই মনির সাহেব খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিল। খাবারটা ভিতরে নিয়ে এসে দুজনকে খাইয়ে দিলাম। তারপর আবার চলে গেলাম বিচে। দুজনের দিকে নীরবে তাকিয়ে আছে, চোখ থেকে চোখ সরে না। ভালোবাসাটা হয়তো চোখের মাধ্যমে হচ্ছিল। অনেক রাত পর্যন্ত বিচে থেকে রুমে চলে আসে, আর রুমে আসতেই বাবুটা আমার বুকের ওপর ঘুমিয়ে পড়ে। আমার আর কিছু করা ছিল না, বাবুটার কপালে একটা চুমু খেয়ে এভাবেই ঘুমিয়ে থাকে। ভালোবাসার মুহূর্তগুলো এভাবেই কাটছিল আমাদের। তখন প্রায় শুক্রবারে কুয়াকাটাতে কাটাই দুজন। ওর প্রতি ভালোবাসার কমতি ছিল না। আমার যতই কাজ থাকুক, প্রতিদিন বিকেলটা মেঘের, আর ভার্সিটিতে তো মেঘ আছে আমার সাথে। যত দিন যাচ্ছে তত আমার গ্যাং বড় হয়ে যাচ্ছে, আর আমার কাজও বেড়ে যাচ্ছে।
এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে গ্যাংয়ের কাছে। পুরো গ্যাংটা সামলাতে হয়, তাই আমার কাছের কিছু সাবলু, অনেক রাজু, সবুজ ওদের বুঝিয়ে দেয়। মাঝে মধ্যে অপারেশনে ওদের বাঁচায়। কিছুদিনেই ওরা আমার মন জয় করে নেয়। এমনিতে ওরা আমার বন্ধু, তারপরও বিশ্বাস অর্জন করে, তাই ওদেরকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করতাম। রাফি ভাইয়ের পাঠানো শূন্যতা আছে আমার গ্যাংয়ের মেম্বার হয়ে। ওর কথা বললেই নয়, আবদুল্লাহ এখন পর্যন্ত 2বার জীবন বাঁচিয়েছে আমার। নিজের জীবনের ঝুঁকি নিয়েও আমাকে বাঁচিয়েছে, তাই ওকে কখনো দূরে রাখি না, আমি সবসময় সাথে রাখি। আবদুল্লাহ আমার সাথে সাথেই থাকে, বলতে হলে বলা হবে ও আমার ডান হাত। ওকে ছাড়া হয়তো এই পর্যন্ত আসতেই পারতাম না। আমি মাস্তান হলে কি হয়েছে, মাস্তানের একটা মন আছে, সে মনে বাস করছিল মেঘ। ওকে তো সময় দিতেই হবে, না দিলে গাল ফুলিয়ে রাখবে আর রেখে লাল টমেটো হয়ে থাকবে। আর রাগ হলে আমার হাত পা কানগুলোর 12টা বেজে যায়, মানে 2 ঘন্টা কান ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিন বিকেলে 3 ঘন্টা, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ওর সময়। প্রতিদিন বিকেলে ওকে নিয়ে পার্কে ঘুরতে হবে, আর শুক্রবার সকালে কুয়াকাটা আর শনিবার সকালে বরিশালে। এর মাঝের সময়টা আমরা দুজন নিরিবিলি কাটিয়ে দিই। কুয়াকাটায় সমুদ্র দেখে আমাদের ভালোবাসা, আমাদের সুখ দেখে চাঁদও হিংসা করে, মেঘের আড়ালে লুকিয়ে থাকে। মাঝে মধ্যে বৃষ্টি হয়ে তার হিংসাগুলো বৃষ্টিরূপে ঝরে পড়ে আমাদের ওপর। আর মেঘ তো বৃষ্টি পেলে তার 2 হাত মেলে দিয়ে পুরো বীজ ছুটে বেড়ায়। আমি ওর পিছিয়ে পিছিয়ে ছুটে বেড়াই। তখনই মনে হয় পৃথিবীর সব সুখ আমার। যখন মেঘ আমার ঠোঁট দুটো বন্ধ করে দেয় আর ওই গোলাপি ঠোঁট দিয়ে, তখন পৃথিবীর সব কিছু ভরে যায় ওই ঠোঁটের মায়ে। যেটুকু সময় মেঘের সাথে কাটিয়ে দেয়, সেই সময়গুলোই সবচেয়ে রোমান্টিক মুহূর্ত ছিল। যখন ওর কাছ থেকে বিদায় নেই, তারপর থেকে আবার মাস্তানের চিন্তাভাবনা মাথায় ঢুকে যায়। পড়ালেখা, মাস্তানের প্রেম, এই 3টা নিয়ে ভালোই চলে গেছে আমার 3টা বছর। এর মধ্যে পুরো বরিশাল আমার হাতের মুঠ হয়ে চলে এসেছে। এক হাতের ইশারায় যথেষ্ট ছিল পুরো বরিশালটাকে ওঠানামা করার জন্য। ক্ষমতা কি জিনিস, যে চাকরির জন্য আমার ভাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, শুধু মুখ দিয়ে বলতে না বলতেই ভাইয়ার চাকরি নিয়ে বাসার দুয়ারে চলে আসছে। কখনো কারো কাছ থেকে চাঁদা তুলেনি, কারো কোনো ক্ষতি করেনি। গ্যাং পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়, আর সেই টাকাগুলো পাই বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে। তাদের সুরক্ষিতভাবে ব্যবসা করার গ্যারান্টি দেয়। তাদের কেউ হুমকি বা তাদের পরিবারের কেউ ক্ষতির চেষ্টাও করতে পারবে না, সেই গ্যারান্টি। সেখান থেকে বড় অঙ্কের টাকা আমার গ্যাং ফান্ডে জমা হয়। টাকাগুলো গ্যাংয়ের কাছে লাগিয়ে যা বেঁচে যেত, সেগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতাম। সেগুলো দেখে সাবলু, অনেক রাজু, সবুজ ওরা কেমন যেন করতো, বিভিন্নভাবে বাধা দিত। কিন্তু ওদের কথা না শুনে আমার কাজ আমি করতাম, আর ওরা শুধু দেখে যেত, কখনো কিছু বলার সাহস হয়নি। অনেক সময় ওদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে, কিন্তু কিছু বলতাম না ওদের। সামান্য কিছু করতো, ভাবছি যেদিন বেশি হয়ে যাবে সেদিন ওদের বিচার করব। কিন্তু সময় হয়তো বেশি দিন ছিল না। অনার্স 3য় বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। আমি তো আর ক্লাস করি না, মেয়ে কি করে। সেদিন ক্লাস শেষ করে মেঘ সোজা আমার বাসায় চলে আসে। আমার বাবুটা বাসা হঠাৎ? কেন আসতে পারি না আমার পাগলের বাসায়? না তা না, এই প্রথম নতুন বাসায় আসলাম তাই। আমি বুঝি আগের বাসায় যাইনি? আচ্ছা বাবুটা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আগে বলো, রান্না হয়েছে? না হয়নি, একটু পরে বসে রান্না করে দিয়ে যাবে। বুয়াকে বারণ করে দাও আসতে, আমি রান্না করব। যাও তুমি ফ্রেশ হও, আমি রান্নাঘরে গেলাম। বলে মেঘ রান্নাঘরে চলে গেল। যা বিপরীত যে প্রশ্ন করব সেটা সুযোগই পাইনি। আমিও ফ্রেশ না হয়ে মেঘের পেছিয়ে পেছিয়ে রান্নাঘরে চলে যাই। দেখি আমার বাবুটা সব কিছু রেডি করছে, আর আমি পেছন দিক দিয়ে মেঘকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের পাশ দিয়ে মুখটা নিয়ে ফেলছে। এই কি করতেছো? ছাড়ো ছাড়ো, বাজি কোথাকার। না ছাড়বো না। এই ছাড়তে বলছি, ছাড়ো। এই কি করতেছো? সুরসুরি লাগছে তো। লাগুক না, আমার তো ভালোই লাগছে। ভালো লাগার দরকার নেই। দেখো বাবুটা ছাড়ো, ছাড়ো বলছি। না ছাড়বো না, আজকে বাবুটাকে আদর করবো। এই একদম না, আদর করাটা বিয়ের পরে হবে, তার আগে না। একটু করি না বাবু। দেখো তুমি যদি এমন করো, আমি কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব, আর কখনো আমার কোলে মাথা রাখতে দিব না। এই একদম না, যাও আদর করবো না, কিন্তু জোরে ধরে থাকে। এই তুমি এটা কি করলা? আমার গালে চুম্মা দিলা কেন? কেন, চুমুকে তো কি বিয়ে করা লাগে নাকি? তোমাকে বলছে। তাহলে এমন করো কেন? আমি আমার বাবুটার গালে একটা না 1000টা চুমু দেব। হয়েছে চুমু খাওয়া, যাও এখন যাও ফ্রেশ হয়ে আসো, আমি রান্না করি, না হলে বাবুটা না খেয়ে থাকতে হবে।
না, যাব না। শোনো, তুমি যদি এখন ভদ্র ছেলের মতো ফ্রেশ হয়ে আসো তাহলে খাবার শেষে বাবুটাকে একটা মিষ্টি গিফট দেবো। সত্যি বাবুটা, ওই মিষ্টিটা দিবা? ওইটাই এখন যাও। যাচ্ছে। আর মনে থাকে জানো। এই শোনো। বলো। যাও, এখন যাও। আমি ওখান থেকে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে আব্দুল্লাহ বাইরে আমার জন্য অপেক্ষা করছে। একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল আজ, কিন্তু মেঘকে সময় দেব তাই আব্দুল্লাহকে পাঠিয়ে দিই, আর আমি মেঘের সাথে সময় কাটাই। রান্না শেষ হলে মেঘ ফ্রেশ হয়ে আসে, তারপর দুজন দুজনকে খাইয়ে দিয়েছে। রান্না করাটা সবচেয়ে বেস্ট। তৃপ্তি করে খাওয়া শেষ করে, এই বাবু আমার মিষ্টি দাও। আচ্ছা, এদিকে আসো। আমার মুখ আটকে আছে। এখন বুঝলে বুঝেন, না বুঝলে নাই। মিষ্টিটা কি? হয়েছে, এখন যাও। এখন রেডি হয়ে আসো, কুয়াকাটা যাব আজই, এক্ষুনি। আজ এখনই? হ্যাঁ, এমনিতে তো কাল সকালে যেতে হবে, না হয় আজই গেলাম, একটা রাত বেশি কাটাতে পারবো তোমার সাথে। আচ্ছা, রেডি হয়ে আসে। বলে রেডি হয়ে মেঘ আর আমি রওনা হই কুয়াকাটার উদ্দেশ্যে। মাঝপথে সাবলু অনেক রাজু সবুজ ওদের সাথে দেখা। ওরা নাকি কুয়াকাটা যাচ্ছে। ভালোই হলো, কেউ তো থাকবে আমার গ্যাংয়ের, তাও আমার ফ্রেন্ডগুলো। সন্ধ্যার আগেই পৌঁছে যায় কুয়াকাটা। রুমে ঢুকে হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। কি অপরূপ দৃশ্য। আবার সাথে ভালোবাসার মানুষটা, এমন মুহূর্ত যেন সারা জীবনেও খুঁজে পাওয়া যাবে না। মাঝরাত পর্যন্ত আমরা দুজনে বেঁচে বসেছিলাম। না ভোলা কিছু মুহূর্ত। কোথা থেকে যে মুহূর্তগুলো শেষ হয়ে গেল ভাবতেও পারিনি। রাত 12টা বাজে। রুমে চলে আসে আর খাওয়া দাওয়া করে দুজনের রুমে শুয়ে পড়ে। কি হয়েছে ঠিক বলতে পারি না। তখন ঠিক রাত 2টা বাজে। মেঘ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ওর পুরো শরীর গরম হয়ে ঘাম ছড়ছে। ওর চোখ মুখে ভয় দেখা যাচ্ছে। এই বাবু, কি হয়েছে? এমন করছো কেন? কোনো কথা নেই মেঘের মুখে, শুধু শক্ত করে জড়িয়ে আছে। কিছু বলবো না তো কি করে বুঝবো কি হয়েছে? না, তুমি কোথাও যাবা না, আমায় ছেড়ে কোথাও যাবা না, কখনো না। আরে পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাব? না, কোথাও না। আচ্ছা বাবু, এখন ঘুমাও, সকালে ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি তোমার বুকের ওপর থাকবো। আচ্ছা পাগলিটা, ঘুমাও। আমি ঘুমিয়েছি আর মেঘ আমার বুকের উপর মাথা দিয়ে বাচ্চা মানুষের মতো করে ঘুমাচ্ছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সকাল হয়েছে, একটু বিচে যাব, কিন্তু মেঘ আমাকে বাইরে যেতে দিচ্ছে না। কারণটা কি বুঝতে পারছি না। খাওয়াতে সব রুমের মধ্যে আয়োজন করে মেঘ। খাওয়া শেষ করেছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কি আমাকে ওর কাছ থেকে নিয়ে যাচ্ছে। হয়তো রাতেই কিছু একটা স্বপ্ন দেখেছে, তাই ভয় পেয়ে আছে। দুপুরে আর ওর কথা শুনলাম না। গোসল দিয়ে মেঘকে জোর করে সমুদ্র নিয়ে যায়। সমুদ্র বিচে পৌঁছাতে মোবাইলে একটা এমএমএস আসে। ওপেন করতে দেখে আব্দুল্লার পা হাত কেটে দেওয়া আরও চিৎকার দিচ্ছে। এমএমএসটা শেষ করতে মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ছে। এক ঝটকা দিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে আসে। পাগলটা, দেখো আমার সময় শেষ, হয়তো আর দেখা হবে না। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, কিচ্ছু হবে না। ওর পিঠে একটা বুলেট আঘাত করলো। কেবল টের পেলাম ওর রক্তে আমার পুরো শরীর ভিজে গেছে। কথা বলতে পারছে না, কোনোভাবে বলল, আমার আশাটা পূরণ হলো। জীবনের শেষ নিঃশ্বাসটাও তোমার কোলেই রেখে দিতে পারবো। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় ভালোবাসতে পারবো। নিজের খেয়াল রেখো, আর পারলে এই পথ থেকে ফিরে যাও, একটা সাধারণ জীবনযাপন করবা। আর জানি তুমি ওদের মৃত্যু না দিয়ে এই পথ দিয়ে ফিরবে না। তোমার মনে যা চাইবে সেইটা করবা। তুমি সবসময় মনের কথাটা শুনবা, একদম পাগলামি করবে না। ভালোবাসি পাগলটা। এক চিৎকার। তখন আমার চিৎকারে পুরো পিচ কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে একটা কালো BMW আমার সামনে এসে থামে। সেটা থেকে নেমে আসে আবির। ওকে দেখে একটু চমকায়নি। কিরে আরেম, তুই তো শেষ এখন। আমার সাথে যুদ্ধে নামছোস, একটু চিন্তা করতি। তুই তো কোনো ভুল করিসনি, শুধু সেদিন আমাকে জীবিত ছেড়ে ভুল করেছি। তখন আমার মুখ দিয়ে একটুও কথা বের হচ্ছিল না। কি বলবো, আমার জীবনটাকে তোরা কেড়ে নিয়েছে। শুধু তুই নিজের কাছের লোকদের দিয়ে বিশ্বাসঘাতকতা করাতে পারোস, তোর টেকনিক তোর উপরই প্রয়োগ করলাম। তখন গাড়ি থেকে সাবলু, অনেক রাজু, সবুজ, এর সবাই ওদের দেখে আমিও মরে চড় পালা। কিন্তু নিজেকে সামলিয়ে পেছন থেকে নাইমিমেন্টটা বের করার আগে আবির আমার বুকের বাম পাশের উপরে একটু উপরে গুলি করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আর কিচ্ছু খেয়াল ছিল না।
যখন আমার জ্ঞান ফিরে তখন ঢাকার একটা হাসপাতালে নিজেকে আবিষ্কার করি। আর বাকিটা তো জানোই, সুমিতের বাসায় থাকা, সুমিতের সব কিছু করা, তোমার সাথে দেখা হওয়া। কথাগুলো মিমকে বলতে বলতে আমার টি শার্ট ভিজে যায়। মিমের চোখ দিয়েও নদী বয়ে যাচ্ছিল আমার কাহিনী শুনে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি তুমি পাগল হয়েছ, এটা কখনোই সম্ভব না। কেন? আমার কি দোষ? আমি কি করেছি বলো? তুমি করো নি। আমার জীবনটা এমন, কাউকে আপন করে নিলে সে বেশি দিন বেঁচে থাকে না, আর আমার জীবনে কেউ আসবে না বলে মিমকে ওর রুমে পাঠিয়ে দেয় কিছুটা জোর করে, আর আমার রুমের দরজা লাগিয়ে দেয়। আমার রুমটা আর আসবে না। নিজের কষ্টগুলো মনের মধ্যে চেপে না রাখতে পেরে একবার হাত কাটবো ভাবছে, তখনই মনে পড়ে মেঘের কথা। ওর কথা ভেবে নিজের ক্ষতি করতে পারিনি। নীরবে কেটে যায় সারাটা দিন। ওরা সবাই মজা করলো, কিন্তু আমার একটু রুম থেকে বের হলাম না। শুনেছি মিমেও রুম থেকে বাইর হয়নি। কিসের জন্য বের হবে না? ওদের এখানে এসেছিল মজা করার জন্য। তারপরে কিচ্ছু বলেনি। সন্ধ্যা 7টা বাজে। সুমিত ওরা সবাই চলে যাওয়ার সময় আমি ওদের এগিয়ে দিতে গেলাম গাড়ির কাছে। সবাই অনেক জোরাজোরি করে ঢাকা ফিরে যেতে, কিন্তু রাজি হয়নি। এখানে তো আমার কিছু কাজ বাকি আছে। ওদের কথা দিচ্ছে যদি বেঁচে থাকি কাজটা শেষ করা পর্যন্ত তারপর ঢাকা ফিরব। কেউ আর জোর করলো না। হঠাৎ করে মিম পেছন থেকে জড়িয়ে ধরে। ভালোবাসি তোমাকে, ফিরিয়ে দিও না আমাকে। আমি ভালোবাসতে পারবো না। কাউকে ভালোবাসলে আমার আর মেঘের ভালোবাসার মাঝে একটি দেয়াল সৃষ্টি হয়ে যাবে। আমি সেই দেয়ালটাকে সরিয়ে ফেলবো। মিমকে সাথে সাথে সামনে এনে ঠাস করে শরীরে যত জোর আছে সেটা দিয়ে চর মারে। মিম গালে হাত দিয়ে কান্না করতে করতে গাড়িতে উঠে চলে গেল। আর আমি প্রতিশোধের আগুন নিয়ে বরিশাল ফিরে যাই। ফিরে প্রথমে মেঘের আব্বু আমার সাথে দেখা করে। তারা তো আমাকে দেখে কান্নায় জড়িয়ে পড়ে। নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। তারপর নিজেকে কন্ট্রোল করে খুব কষ্টে মেঘের কবরের পাশে যায়নি। রাত 9:45 বাজে। কিছু হিসেব বাকি আছে অনেক মানুষের কাছে। মেঘের বাসায় আমার লুকানোর নাইমেমটা বের করে কোমরে গুঁজে নেই আর চলে যায় নাইট ক্লাবের সামনে। আমি জানি ওখানে রাজুকে পাবো। ওরা কে কোথায় যায় বা কী করে সব কিছু তো আমার জানা আছে। রাত 1টা বাজে। রাজু একা ক্লাব থেকে বের হয়ে মাতাল হয়ে বাসার দিকে যাবে। এজন্য গাড়িতে উঠতে যাবে, তখনই ওর চুলগুলো টেনে বাহির করে ফেলে। রাজু কিছু বুঝছে না, নেশার ঘরে আছে। ভালো করে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। চোখ কচলিয়ে আবার তাকায়, আর আমি ওর মাথায় বন্দুকটা তাক করে। তখন রাজু বসে আমার পায়ে ধরে ফেলে। ভাই, আমার কোনো দোষ ছিল না, ওরা আমাকে বাধ্য করেছে, টাকা দিয়েছে অনেকগুলো। টাকার জন্য বিশ্বাসঘাতকতা করলি? ভাই, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দে ভাই। আমার ডিকশনারিতে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই বলেই ওর বুকের মধ্যে 6টা গুলি করে মেরে ফেলে। সবে মাত্র একটা গেল, আরও কিছু আছে। ওদের গ্রুপ থেকে রাজুর ছবিটা কেটে দিয়ে ছবিটা রাজুর পকেটে রেখে দেয়। আর আমি চলে যাই মেঘের কবরের কাছে। ওখানে গিয়ে বসে পড়ি ওর মাথার পাশে। মেঘ, দেখেছ, অনেকদিন পর আমার সুযোগ হয়েছে ওদের উপর প্রতিশোধ নেওয়ার। এই মাত্র একটাকে শেষ করে আসলাম। তুমি খুশি হওনি? ও, ওদের তো সব শেষ করতে হবে। আচ্ছা, কাউকে বাঁচিয়ে রাখবো না। বাবুটা, তুমি তো অন্ধকারে থাকতে ভালোবাসতে, এখন কি ভালোবাসো? জানো, আমার অন্ধকার খুব ভয় লাগে। এই বাবুটা তোমার পাশে ঘুমিয়ে থাকি, বকা দিবা না তো? তুমি ভালোবাসতে তোমার পাশে ঘুমালে। আজও ঘুমাবো বলে মেঘের কবরের পাশে ঘুমিয়ে থাকি সারা রাত। সকালে আবার চলেছে মেঘের বাসায়। বুকের শত কষ্ট নিয়ে খাওয়া দাওয়া করি আর নিউজ দেখতে বসি। ব্রেকিং নিউজ, আজ বরিশাল সিটির ডন আবির গ্যাংয়ের সবচাইতে বিশ্বস্ত লোক রাজুর মৃতদেহ রাস্তার মাঝে পড়ে থাকা পাওয়া গেছে। আমি তো মনে মনে একটু শান্তি পেলাম, তাহলে সব কিছু জানা হয়ে গেছে। আর আবির হয়তো ওর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সারাদিন বসে প্ল্যান করি কত কষ্ট দিয়ে ওদের মৃত্যু দেওয়া যাবে। না, কষ্ট দিব না। ওরা যেভাবে আমার মেঘকে আমার কাছ থেকে আলাদা করেছে, ওদেরও সেইভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বন্দুকের গুলি দিয়ে ওদের হৃদয়টা ফুটো করে দেব। সারাদিন শুধু মনের মধ্যে প্রতিশোধের আগুন চলছে। নিজেকে বলিয়েছি সে আগুনে। দিন কেটে রাত হয়ে গেল, আর দুজনের মৃত্যুর সময় হয়ে গেছে। ঠিক 1টা বাজে। তখন চলে যায় সাবলু আর অনেকের বাসায়। ওরা দুজনে একই ফ্ল্যাটে থাকে, তাই দুজনকে একসাথে উপরে পাঠিয়ে দেব।
ওদের বাসার কলিং বেল বাজাচ্ছে, প্রায় 3 মিনিট বাজিয়ে যাচ্ছে, দরজা খুলছে না। আর একটু পরে সাবলু এসে দরজা খোলার সাথে সাথে আমাকে দেখে ফ্লোরে পড়ে যায় আর চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ভূত দেখার মতো করে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকায় পাশের রুম থেকে অনেক ডাক দিয়ে বলতে লাগলো, কি আসছে? সাবলু সারা না পেয়ে অনেক বেরিয়ে আসে, আর এসে যখন আমাকে দেখে সাথে সাথে আমার দিকে বন্দুক তাক করবে। তার আগে অনেকের মাথার খুলি আর নেই, মুহূর্তের মধ্যেই অনেক ঘুমের দেশে চলে গেছে। গুলির শব্দ পেয়ে পাশের রুম থেকে 2টা মেয়ে চিৎকার দিয়ে বাইরে চলে আসে। একদম বাজে অবস্থা ছিল। ওদের নিজেকে ঠিক করে এখান থেকে চলে যেতে বলি, আর ম্যাচে 2টো মুহূর্তের মধ্যে নিজেকে ঠিকঠাক করে এখান থেকে চলে যেতে বলি। মুহূর্তের মধ্যেই নিজেকে গুছিয়ে পালিয়ে যায়। আর সাবলুর চোখে আমি এখন ভয় দেখতে পাচ্ছি, মৃত্যু ভয়। চোখ দিয়ে কাকতি মিনতি করছে ওর জীবন ভিক্ষা দিতে। তোদের তখন কিছু মনে ছিল না বিশ্বাসঘাতকতা করার সময়? এখন কেন জীবন ভিক্ষা চাচ্ছিস? আর দেরি না করে সাবলুর হৃদয় বরাবর 5টা বুলেট ঠকিয়ে দেয়। এই হৃদয় দিয়ে যেন আর কারোর সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে না পারে। ঠিক আগের মতোই সাবলু আর অনেকের ছবিটা কেটে দিয়ে ওদের কাছে ফেলে দিয়ে আসে। মেঘের কাছে ঘুমন্ত মেঘ ওকে বিরক্ত করতে এসেছে। কি করব, ও কিছু খুব বড্ড মনে পড়ছে, তাই ওর কাছে গিয়ে সব ক্লান্তিগুলো দূর করে ফেলে। ঘুমিয়ে থাকি ওর কবরের পাশে। সকালবেলা খবর নিয়ে শুনতে পাই সবুজের বাসায় আগুন লেগে সবুজ মারা যায়। খবরটা শুনে আমার মনের মধ্যে নাড়া দিয়ে উঠল। তাহলে কি আমার প্রতিশোধ অসম্পূর্ণ রয়ে যাবে? না, এ হতে পারে না। তবে মৃত্যু তো হয়েছে বিশ্বাসঘাতকের, এটুকু নিয়ে শান্ত থাকে। আর তাহলে আজই আমার শেষ যুদ্ধ আবিরের সাথে। শত্রুতা শেষ করে দিয়ে দেব। হয়তো আমার মৃত্যু হবে, হয়তো আমার মৃত্যু হবে আবিরের হাতে, না হয় ও মরবে আমার হাতে। পুরো তৈরি হয়ে গেছে। আবিরের আড্ডায় তখন বিকেল হয়ে গেছিল। আবিরের আড্ডার গেটটা এটা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। সেই শব্দে ওর সব সৈন্য একত্রিত হয়ে আমার ওপর হামলা করতে আসে। দ্বিতীয় গ্রেনেড ওর সৈন্যদল একসাথে ফিনিশ। ভিতরে চলেছে আমি। বুকের ভিতর সাহস নিয়ে হয় মরব, না হয় বাঁচব। একটা তো হবেই। জীবন মরণ তো বলে আসে না। মৃত্যুর ভয়ে চুপ থাকতে পারবো না আমি। ভিতরে ঢুকতেই 7টা বন্দুক আমার দিকে তাক করা হয়ে আছে। এখন নড়তেও পারছি না। বন্দুকের নিশান আমার মাথায় তাক করা। একটু পরে দেখে আবির আর সবুজ আমার দিকে আসছে। আবিরকে দেখে একটুও চমকায়নি, কিন্তু সবুজকে দেখে আমি চমকে যাই। তার মানে এগুলো সব প্ল্যান করা, ওদের প্ল্যান। সাথে সাথে আমার কাছের আগে সব অস্ত্র নিয়ে নেয় ওরা। আর আবির এসে একটা বন্দুক হাতে নিয়ে আমার মাথায় তাক করে। তোর তারিফ করতে হয় রে, একবার মৃত্যুর মুখ দিয়ে বেঁচে ফিরে আবার আসছিস মৃত্যুবরণ করে নিতে। মৃত্যু সেটা আবার নতুন কে? মৃত্যু তো একদিন হবে। তোর মৃত্যুর ভয় নেই, এখনো তোর মুখে হাসি কিভাবে? আমি জানতাম তোরা এখানে এসেই বিজয় হতে পারবো না, কিন্তু তোকে নিয়ে তো মরতে পারবো। মজা পেলাম তোর কথা শুনে। আমাকে মারবে রাফু, আমাকে মারবে? হে তোরা শুনছোস? রাফু নাকি আমাকে মারবে? ভালো জোক শোনালি। ওদেরকে চমকিয়ে দিয়ে বুকের মধ্যে থাকা বোমাটাকে সবাইকে দেখিয়ে দিলাম। আর হাতে একটা বাটন, এক টিপে সব খতম। তোরা যদি একবার নড়াচড়া করিস তাহলে শেষ, এখানে খেল খতম। আবির কি বলবে? ওর হাত থেকে বন্দুকটা পড়ে গেল। হঠাৎ করে দেখে আবিরের সৈন্যদলের সৈন্যগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ছে। সবাই পড়েছে। আবির আর সবুজ দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগে দেখে আবদুল্লাহ তার দলকে লিড করতে করতে আসছে। আবদুল্লাহ পুরো শরীরটা একটা কালো চাদরে ঢাকা, ডান হাতে একটা বন্দুক নিয়ে এগিয়ে আসলো। আর সাথে 11 জন সৈন্য আমার। সবাই এসে আবির আর সবুজকে ঘিরে ফেলে। আমি ওদের দুজনকে বাঁধতে বলে, আর আমার বুকের সাথে বাঁধা বোমটা ওদের শরীরে পরিয়ে দিয়ে আমার দলের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। ওর আড্ডা থেকে বেরোতে বাটনটা চাপ দিলাম। বুম, একটা শব্দ। আবিরের আড্ডা ঘর নিমিশেই শেষ। আবির আর সবুজের ঠিকানাও মিটে গেছে। আবদুল্লাহ, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি প্রশ্ন করবি না। শোন, যদি কখনো তোদের কাছে লাগে তাহলে আবার ফিরে আসবো। ভাই, এটা কিন্তু মেনে নিতে পারলাম না। আপনি কোথায় যাবেন? কতদিন পর ফিরলেন, আপনাকে থাকতেই হবে। না হয় আপনার বরিশালের কি হবে? এখানে তো সেই
আগের মতোই আবার অন্য আবিরের সৃষ্টি হবে? না, সেটা কখনোই হবে না, কারণ আজ এই বরিশালের কিং তোকে বানিয়ে দিয়ে গেলাম। মনে রাখবি, সবসময় সত্যনিষ্ঠার সাথে কাজ করবি। আজ থেকে তুই দ্য কিং অফ ফাইটার। আব্দুলের হাতে সব দিয়ে চলে আসি মেঘের কাছে, আর ওর কবরের কাছে ঘুমিয়ে থাকি। হঠাৎ করে মাঝরাতে লাফিয়ে ওঠে, ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকায় এসে সুমিতের বাসায় আর উঠিনি, নিচে একটা বাসা নিয়েছে সুমিতের বাসার পাশে, যাতে মাঝে মধ্যে ওর আম্মুর সাথে দেখা করতে পারি। পরের দিনই ইউনিভার্সিটি চলে যায়। আমাকে দেখে অনেক বন্ধুগুলো খুশি হয়, কিন্তু আমি এখনও মনমরা হয়ে আছি। পুরো ভার্সিটি খুঁজছে, কোন একজনকে পায়নি। উদাসী মনে শহীদ মিনারের উপর বসে আছে। আকাশটাও আজ আমার মনের মতো করে কালো মেঘে ঠেকে আছে। যে কোনো সময় তার কান্না শুরু হয়ে বৃষ্টির রূপে পড়ে ঝরবে। এই যা, বলতে না বলতে শুরু হয়ে গেল। বৃষ্টির মাঝে সবাই ছোটাছুটি করছে একটু নিরাপদে যাওয়ার জন্য, যাতে না ভিজে যায়। আর আমি এখানে বসে আছি, বৃষ্টিতে কত না ভিজেছে। মুহূর্তে কে একজন ছাতা হাতে আমার মাথার উপর ধরল। মিমের চোখ দুটো লাল হয়ে আছে, কিছুটা ফুলে গেছে, আর এখন চোখের কোণে পানি জমে আছে। এই পাগলটা দেখো, আমি মেঘ হয়ে আসছি। তোমার কাছে আমি কখনোই মেঘের ভালোবাসার দেয়াল হব না তোমার মাঝে। শুধু তোমার পাশে থাকতে দাও, তাতেই আমি খুশি থাকতে পারবো। মেঘ হয়ে আসছো ছাই, মেঘ কি বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে পারতো? কথাটা বলতে বলতে মিম হাতে ছাতাটা ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে, আর হয়তো চোখ দিয়ে খুশির 2 ফোঁটা জল পড়ছে। দেখা যায়নি, কারণ বৃষ্টিতে মুছে গেছে। আমিও এক দৃষ্টিতে চোখ দিয়ে মিমের দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে মুচকে একটু হাসে। তখন মিম আমার পাশে বসে আমার কাঁধে মাথা রাখে। আকাশটা হয়তো আরও কাছে আসতে বলেছিল আমাদের। আমরা না যাওয়ায় মেঘের গর্জন। আর মিম আমাকে জড়িয়ে ধরে ফেলল, খুব শক্ত করে, হালকা করে আমিও ধরে। 4 বছর পর টেনশনে ভরা মন নিয়ে হাসপাতালে বারান্দায় এদিক ওদিক করছে। 4 বছর পর টেনশনে ভরা মন নিয়ে হাসপাতালে বারান্দায় এদিক ওদিক করছে। কি হতে চলেছে ভিতরে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বাচ্চার চিৎকার শুনতে পাই, আর একটা নার্স ভিতর থেকেই বেরিয়ে আসে। কংগ্রাচুলেশনস, যমজ মেয়ের বাবা হয়েছেন আপনি। ডাবল মিষ্টি চাই কিন্তু। মিম কেমন আছে? বাচ্চার মা ও বাচ্চা সবাই সুস্থ আছে। খবরটা শুনে হয়তো আমার চাইতে বেশি খুশি আর কেউই হয় রে। সে খুশিতে হাসপাতালে সবাইকে মিষ্টি মুখ করায়। যখন ভিতরে ঢুকতে দেওয়া হয় আমাকে, আমার মিম বাবুটার কপালে একটা চুমুক এনে আগে। আমার লক্ষ্মী বাবুটা, আমাকে 2টা মেয়ে দেওয়ার জন্য তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। বলো কি চাও? আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে বাকিটা জীবন এমনভাবে কাটিয়ে যেতে চাই। তুমি আমার পাশে থাকলেই চলবে। এই বোকামে, আমি আমার বউয়ের পাশে থাকবো না তো কার পাশে থাকবো? বাবু দেখছো, আমাদের সন্তান দুটো কত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আকাশ দিয়ে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আয় পাগলটা, ওদের নামগুলো বাচ্চার আব্বুর পছন্দ মতো রাখো। যে বাবুটা প্রথম হয়েছে তার নাম হচ্ছে মেহজাবিন মেঘা, আর যে পরে আসছে তার নাম আমি বলি তার নাম মীরা। ওর নাম শুনে আমি চমকে যাই। পাগলিটা আমার মনের ভিতরে রাখে নামটা বলে দিল। আমার পাগলি একটা বলেই মিমের কপালে একটা চুমু দিয়ে দিলাম, আর মিম আমাকে জড়িয়ে ধরে আছে। এভাবেই আমরা এক হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? আশা করি সবারই ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে আজকের গল্পটি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আজকের মতো আমি জয় বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই চলে আসবো নতুন একটি গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো, আর চোখ রাখো ভয়েস অফ জয় চ্যানেলে। ধন্যবাদ।